আসসালামু আলাইকুম। এসএসসি মানবিক 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু তোমরা হয়তো বা দুশ্চিন্তায় আছো। ভাইয়া, সামনে তো আমার এসএসসি পরীক্ষা। ভাইয়া, আর তো বেশ কয়েকদিন পর পরীক্ষা, সময় নেই। শেষ মুহূর্তে কিভাবে পৌরনীতির এত এত সিলেবাস, শর্ট সিলেবাস দিয়েছে, কিন্তু কিভাবে চ্যাপ্টারগুলো সমাধান করব? ভাইয়া, আমি তো আইন কি জিনিস বুঝতেছি না। ভাইয়া, সাম্য বুঝতেছি না। ভাইয়া, স্বাধীনতা কি জিনিসটা বুঝতেছি না। তো আজকে তোমাদের পৌরনীতির যে টপিক সেটি হচ্ছে, প্রথমে বলে রাখি, আমরা ব্ল্যাকবোর্ড এডু এবং সহায়ক স্কুলের পক্ষ থেকে তোমাদের এসএসসি 26 মানবিক বিভাগে যারা আছো, তোমাদের যে শর্ট সিলেবাসগুলো আছে, যেগুলো তোমার পরীক্ষায় আসার জন্য দিয়েছে সরকার প্রদত্ত, সেই অধ্যায়গুলোর প্রতিটি অধ্যায়ের আমরা ওয়ান শট ক্লাস তোমাদেরকে দিব, এবং একই সাথে অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন সব কিছু নিয়ে বিশ্লেষণ করব। এবং তোমাদের যত প্রশ্ন আছে তোমরা কমেন্টে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারবে। কোনো সমস্যা থাকলে জানাতে পারবে। তাহলে আজকে আমাদের যে অধ্যায়টা তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে পৌরনীতি, তৃতীয় অধ্যায়, আইন, স্বাধীনতা ও সাম্য। আইন কি জিনিস ভাইয়া? আইন হচ্ছে রাষ্ট্র প্রদত্ত অনেকগুলো সুনির্দিষ্ট নিয়ম কানুন থাকে তোমার জন্য। যেমন আমরা কি করি, আমরা আইন মেনে চলতে বাধ্য না। সরকার আমাদেরকে অনেক আইন দিয়েছে। যেমন ট্রাফিক আইন আমরা মানি, এরপর আমরা যেখানে সেখানে হর্ন বাজাই না। তারপরে হচ্ছে আমরা, রাষ্ট্র আমাদেরকে অনেক আইন দিয়েছে যে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, যেটা রাষ্ট্রের আইন, নির্ধারিত সময়ের মধ্যে। স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা জিনিসটা হচ্ছে ভাইয়া, যখন তুমি অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে তোমার মতো কাজ করতে পারতেছো। অর্থাৎ আমি যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে তুমি গান বাজনা করতেছো, দ্যাটস ওয়াই, এটা তোমার স্বাধীনতা। কিন্তু তোমার এই গান বাজনার কারণে কারো যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন অসুবিধার সৃষ্টি না হয়। যতক্ষণ পর্যন্ত না কেউ অসুবিধার সম্মুখীন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তোমার স্বাধীনতা ঠিক আছে। সাম্য কি? সাম্য হচ্ছে, সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। অর্থাৎ তুমি তোমার যোগ্যতা অনুযায়ী ন্যায্যতার ভিত্তিতে কোনো কিছু পাওয়াই হচ্ছে সাম্য। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। তো আমাদের যদি প্রথম আমি যে আসি, সেটা হচ্ছে আইন কি জিনিস। ভাইয়া, এখনই কিন্তু আইন কি জিনিস সেটা আলোচনা করেছি। আইনের ইংরেজি প্রতিশব্দ কি? আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। সাধারণত আইন বলতে আমরা বুঝি, ভাইয়া একটু আগে আলোচনা করে, আইন বলতে আমরা বুঝি সুনির্দিষ্ট নিয়ম নীতি ও নিয়ম কানুন। আইন বলতে আমরা কি বুঝি? সুনির্দিষ্ট নিয়ম নীতি ও নিয়ম কানুন, যা সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আচ্ছা, আইনের অনেক সংজ্ঞা আমরা জানি। ভাইয়া, তোমাকে একটা জিনিস আমি এর আগেও বলেছি, আজকেও বলতেছি, সেটা লিখে নাও। উক্তি থেকে প্রশ্ন আসবে, থেকে মাস্ট আসবে। ভাইয়া, উক্তি থেকে মাস্ট প্রশ্ন আসবে, কিছু করার নেই ভাইয়া। উক্তি থেকে মাস্ট আসবে। এরিস্টটল বলেছেন, সমাজের যুক্তিসঙ্গত ইচ্ছার অভিব্যক্তি আইন। উক্তিটি কার? ভাইয়া, এই প্রশ্নটা এমসিকিউ এ আসছে, প্লাস জ্ঞানমূলক। ভাইয়া, এমসিকিউ এবং জ্ঞানমূলক এই প্রশ্নটা আসছে। এরিস্টটলের মতে আইন কি? অথবা এইটা প্রশ্ন দিচ্ছে যে সমাজের যুক্তিসঙ্গত ইচ্ছার অভিব্যক্তি আইন, উক্তিটি কার? ভাইয়া, কার উক্তি? জানাও কার উক্তি। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে সেই সকল নিয়ম কানুন যার আচরণকে মানুষের আহ, আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ও বলবৎ হয়। এটা একটা উক্তি ভাইয়া। এটা কার উক্তি? অধ্যাপক হল্যান্ডের উক্তি। পরে যদি তুমি দেখো ভাইয়া, আইনবিদ সালমন্ডের উক্তি আছে, এইটা আছে। তো উক্তিগুলো তোমার খুব ইম্পর্টেন্ট ভাইয়া, উক্তিগুলো থেকে প্রশ্ন আসবেই। এখন আইন, এখন বিষয়টা হচ্ছে যে আইন বলতে, সংক্ষেপে যদি আমরা বলি, আইন বলতে কি বোঝায় ভাইয়া? আইন বলতে রাষ্ট্র কর্তৃক অনুমোদিত বা প্রদত্ত নিয়ম কানুন কে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। তুমি ট্রাফিক লাইনে দাঁড়ায় আছো, ট্রাফিক ইয়াটা হচ্ছে তুমি অবাধ্য করে চলে গেলা। আচ্ছা, সরি, যে সার্জন বলেছে যে ট্রাফিক আইন সবাইকে মানতে হবে, কিন্তু তুমি না মেনে চলে গেলা। ভাইয়া, এটা কি তুমি আইন মানলা? এটা তো তুমি রাষ্ট্রের আইনটাকে অমান্য করলা বা লঙ্ঘন করলা। সেই জিনিসটাই সংক্ষেপে আইনে বুঝাইছে, যে আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক অনুমোদিত সুনির্দিষ্ট নিয়ম কানুন, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। কি ভাইয়া? আমরা পেয়েছি এইটাই।
এবং আইন মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়। আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়। আইনের দ্বারা কি হয় ভাইয়া? ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। সাধারণভাবে আইনসভা কর্তৃক আইন প্রণীত হয় এবং নির্বাহী বিভাগ তা প্রয়োগ করে। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান রয়েছে। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা? আপুরা কনসেপ্ট ক্লিয়ার কিনা জানো? যেভাবে পড়াইলাম কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমরা যদি পরের চ্যাপ্টারে যাই, আইনের বৈশিষ্ট্য। ভাই আমরা জানি না যে প্রতিটা টপিকের কিন্তু একটা করে বৈশিষ্ট্য আছে, যে আমরা যে আইনটা মানতেছি, তো আইনেরও কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। আইনের স্পেসিফিক বৈশিষ্ট্য কি? আইন হচ্ছে বিধিবদ্ধ নিয়মাবলী, মানে আইনের কতগুলো প্রথা, রীতিনীতি ও নিয়মকানুন আছে, এটা হচ্ছে বিধিবদ্ধ নিয়মাবলী। বাহ্যিক আচরণের সাথে যুক্ত। আইন কি করে? আইন আমাদের হচ্ছে বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। যেমন আইন বিরোধী কোনো কাজের সাথে জড়িত, তুমি যদি আইন বিরোধী কোনো কাজের সাথে জড়িত হয়, দেখো তুমি বাইক নিয়ে গেছো, সরকার থেকে বলছে যে তোমাকে লাইসেন্স করতে হবে বাইকটার, তো তোমার বাইকের লাইসেন্স নেই, তোমার পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স নেই, আবার তুমি ট্রাফিক আইন অমান্য করছো, তার মানে কি হবে? রাষ্ট্র কর্তৃক তোমার জরিমানা হবে, যদি এমন অবস্থা হতে পারে তোমার জেলও হতে পারে। সো আইন অমান্য করলে রাষ্ট্র তোমাকে শাস্তির বিধান দিতে পারে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যক্তি স্বাধীনতা রক্ষক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তুমি দাগায় নাও, যে আইনকে কেন ব্যক্তি স্বাধীনতার রক্ষক বলা হয়? প্রশ্ন চলে আসবে ভাইয়া, খ নম্বরেও চলে আসতে পারে। আইনকে ব্যক্তি স্বাধীনতার রক্ষক বলা হয় কেন? মূলত আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। আইন কি করে ভাইয়া? আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে বিধায় আইনকে ব্যক্তি স্বাধীনতার রক্ষক বলা হয়। আইন কি? এমসিকিউতে আসছে নিচের কোনটি আইনের বৈশিষ্ট্য? নিচের কোনটি আইনের বৈশিষ্ট্য? এটা তিনটা অপশন দিল, পরের অপশনটা দিল হচ্ছে সার্বজনীন। সর্বজনীন, নিচের কোনটি আইনের বৈশিষ্ট্য? আইনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন। ইভেন এটি একটি এমসিকিউতে আসছে, বোর্ড কোশ্চেনে আসছে যে আইনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন। বা এমনও আসলো যে আইন কেন সর্বজনীন, ব্যাখ্যা করো। আইন সর্বজনীন, সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দারিদ্র উভয় ক্ষেত্রে আইন সমভাবে প্রযোজ্য। ভাইয়া বুঝতে পারছি? ভাইয়া বুঝতে পারছি না কিন্তু জানাও। আইন সুস্পষ্ট, পরিবর্তনশীল। তাহলে আমি যদি এখানে আলোচনা করি, এখানে আমি খুবই দুইটা ইম্পর্টেন্ট টপিক পাইলাম, সেটা হচ্ছে আইন কেন ব্যক্তি স্বাধীনতার রক্ষক এবং আইন কেন সর্বজনীন, ব্যাখ্যা করো। এটা দুইটা খ নম্বরে আসতে পারে বা দুইটা এমসিকিউতে আসতে পারে। পরের স্লাইডে যাই ভাইয়া। আইন কত প্রকার তা নির্দিষ্ট নয়, এ সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। আইনের প্রকারভেদ সম্পর্কে মানে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, যে আইন 2 প্রকার, আইন 3 প্রকার, আইন 4 প্রকার, আইন আসলে কত প্রকার। বাট বিভিন্ন জন অনেক মত দিয়েছে, এর মধ্যে একটা সর্বজন স্বীকৃত মত আছে অধ্যাপক হল্যান্ডের মতে। ব্যক্তিগত আইন, সরকারি আইন। ব্যক্তিগত তোমার নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল, এবং সরকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত তোমার। সমাজবিজ্ঞানের অধ্যাপক আর এম ম্যাকাইভারের মতে আইন 2 প্রকার, জাতীয় ও আন্তর্জাতিক আইন। জাতীয় আইনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। জাতীয় আইনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, সাংবিধানিক এবং সাধারণ আইন। আচ্ছা, পরের স্লাইডে আমরা ডিটেলস যখন জানবো যে জাতীয় আইন কি, আন্তর্জাতিক আইন। শোনো, আন্তর্জাতিক আইনে এটা মনে রাখবা, এটা গ নম্বরে খুব আসে। দেখা যায় উদ্দীপকের প্রদত্ত আইনটি কোন ধরনের আইন, এটা খ নম্বরে আসে, এইটা ক নম্বরে আসে, আবার এটা এমসিকিউতে আসে। খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত এবং সরকারি আইন দিল, যে উদ্দীপক একটা অপশন দিল, অপশন দেওয়ার করলো যে এটি কোন ধরনের আইন। পরের স্লাইডে যদি যাই তাহলে বুঝবা, আশা করি বুঝতে গেছো। আইনের উৎসের ভিত্তিতে আইন আবার 6 প্রকার। এমসিকিউ এইটা গুরুত্বপূর্ণ, যে উৎসের ভিত্তিতে আইন কত প্রকার, জানাও। উৎসের ভিত্তিতে আইন কত প্রকার? 6 প্রকার। শাসনাবিধি আইন, সাধারণভাবে প্রণীত আইন, প্রথাগত সামাজিক আইন, বিচারিক কর্তৃত্ব আইন, শাসন বিধান আইন এবং আন্তর্জাতিক আইন। এইটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, 3 স্টার দিয়ে নাও। এখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে, এখান থেকে প্রশ্ন প্রতি বছর কি আসবেই, তোমার এখান থেকে প্রশ্ন প্রতি বছর আসবেই। পরের স্লাইডে যাই ভাইয়া। আইন হচ্ছে 3 প্রকার। আইন সাধারণত 3 প্রকার: রাষ্ট্র সম্পর্কিত আইন, ব্যক্তি সম্পর্কিত আইন এবং আন্তর্জাতিক আইন।
বারবার দেখতেছি না আন্তর্জাতিক আইন। পরের স্লাইডে যাই। রাষ্ট্র সম্পর্কিত আইন। রাষ্ট্র কর্তৃক, দেখো রাষ্ট্রের কিছু আইন আছে বুঝছো। যেমন রাষ্ট্র সম্পর্কিত যদি আমি আইন ধরি, সেটা হচ্ছে এখানে বলছে রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মাকানুন হলো রাষ্ট্র সম্পর্কিত আইন। রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়। রাষ্ট্র সম্পর্কিত আইন সাধারণত আইনসভা বা পার্লামেন্ট কর্তৃক প্রণীত হয়। মানে রাষ্ট্রীয় আইন কই থেকে প্রণীত? রাষ্ট্র আইনটা কি ভাইয়া? রাষ্ট্র কোনো আইন হলে এটি রাষ্ট্রের যে সংসদ বা রাষ্ট্রের যে আমার তিনটা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তো নির্বাহী আদেশে আইন প্রণয়ন করে এবং পরবর্তীতে ওই আইনটা প্রয়োগ করে বাস্তবায়ন করা হয়। এটা কয়েকটা আইন আছে ভাই, ফৌজদারি আইন, ঠিক আছে। রাষ্ট্রের বিচার বিভাগ কাজ পরিচালনার জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়। সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, ব্যক্তির অধিকার নিশ্চিত করা, দণ্ড দেওয়া, ফৌজদারি আইন। এমসিকিউ এ দিয়ে দেবে ভাইয়া, যে সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা এটি কোন আইন, দণ্ডবিধি দেওয়া এটি কোন আইন, এই যে দণ্ড দেওয়ার জন্য যে আইন সেটি কোন আইন, ফৌজদারি আইন। কোন আইন ভাইয়া? ফৌজদারি আইন। কোন আইন আপুরা? ফৌজদারি আইন। পরের প্রশ্নে যাই। প্রশাসনিক আইন। ব্যক্তি সম্পর্কিত আইন, আন্তর্জাতিক আইন। প্রশাসনিক মানে রাষ্ট্রীয় কাজে, প্রশাসনিক আইনটা হচ্ছে রাষ্ট্রীয় কাজে পরিচালনার ক্ষেত্রে যে আইন। রাষ্ট্রীয় এই যে প্রশাসনিক আইনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা হয়, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের নিকট সেবা পৌঁছানো হয়। আমরা একটা জিনিস জানি না কিনা, যে হচ্ছে 111 ফোন দিলে রাষ্ট্র কর্তৃক সেবা দেয়, বা 105-এ কল দিলে, এগুলো হচ্ছে প্রশাসনিক আইন। রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যক্তির দোরগোড়ায় পৌঁছে দেয়। ব্যক্তি সম্পর্ক আইন, এটা হচ্ছে ব্যক্তির সাথে হচ্ছে যে সম্পর্ক, সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য, এটা হচ্ছে ব্যক্তিগত আইন। আন্তর্জাতিক আইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউতে দিবে যে আন্তর্জাতিক আইন নিজের কোনটি এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক বা প্রণয়নের যে আইন। আচ্ছা, দেখো ভারতের সাথে আমাদের একটা ইয়া আছে, ছিটমহল সম্পর্কে জানি কিনা আমরা? ছিটমহল, ছিটমহল 2015 সালের দিকে এটা ছিটমহল চুক্তি করা হয়, এটা একটা আন্তর্জাতিক আইন। মিয়ানমারের সাথে আমাদের আইন আছে, সীমানা চুক্তি আছে, নদী নিয়ে আছে। এটা হচ্ছে আন্তর্জাতিক, মানে একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের যে সম্পর্ক বা যে আইন হয় সেটি হচ্ছে আন্তর্জাতিক আইন। পরের স্লাইডে যাই। আইনের উৎপত্তি বিভিন্ন উৎস থেকে হতে পারে। আইনের উৎসগুলো বর্ণিত হলো। প্রথা কি? দীর্ঘদিন যাবৎ কোনো নিয়ম সমাজে চলে থাকলে, দীর্ঘদিন যাবৎ কোনো নিয়ম যদি সমাজে চলে থাকে, তাহলে তাকে প্রথা বলে। এটা কি ভাইয়া? প্রথা। এটি ক নাম্বারে আসে ভাইয়া? ক, বোর্ডেও চলে আসছে ভাই এটা, এমসিকিউ। প্রথা কি? আবার বলবে যে হচ্ছে নিজের কোন রাষ্ট্রে প্রথা আছে। যুক্তরাজ্যের অনেক আইন প্রথার উপর ভিত্তি করে শুরু হয়েছে। যুক্ত কি ভাইয়া? যুক্তরাজ্য। যুক্ত রাজ্য। পরের প্রশ্ন যাই, ধর্ম। ধর্মীয় অনুশাসন, ধর্মগ্রন্থের মধ্যে সকল ধর্মে কিছু অনুশাসন রয়েছে যা ধর্মাবলম্বীরা মেনে চলে। এসব অনুশাসন সমাজ জীবনকে আরো সুন্দর করে তোলে এবং শৃঙ্খলাবদ্ধ করে পরিচালিত করে। ধর্ম নিয়ে আলোচনা করব। আইনবিদদের গ্রন্থ আছে। আমরা যখন গল্প, উপন্যাস বা খবরের কাগজ পড়ি, কোনো শব্দের অর্থ বুঝতে সমস্যা হলে কি করি ভাইয়া? অভিধান ও বিশ্বকোষের সহায়তা নেই। ঠিক তেমনি কোনো মামলার বিচার কার্য সম্পাদন করবে, মানে অ্যাডভোকেটরা কি করে, যারা হচ্ছে উকিল বলতে পারি, তারা হচ্ছে কোনো মামলার যদি বিচার কার্য বুঝতে তাদের সমস্যা হয়, সেক্ষেত্রে তারা কি করে, তার সমাধানের জন্য আইনবিদের বিশ্লেষণ, বিভিন্ন অনেক বড় বড় আইনবিদ আছে, তাদের বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণগুলোকেই তারা অনুসরণ এবং অনুকরণ করে, যাতে তাদের সমাজ মানে তাদের যে সমস্যাটা সমাধান হয়। উদাহরণ যদি দিই, এটা ভাইয়া এখানে একটা ভালো উদাহরণ আছে, যাতে অধ্যাপক এভি ডাইসি, দ্য ল অফ দ্য কনস্টিটিউশন। ল অফ দ্য কনস্টিটিউশন এটি কার লেখা? ল অফ দ্য কনস্টিটিউশন এটি কার লেখা? অধ্যাপক এভি ডাইসি। এভি ডাইসি এবং উইলিয়াম ব্ল্যাকস্টোনের কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড। ভাই এই দুইটা দাগায় নিতে পারো, কারণ হুট করে দিতে পারে যে এই দুইটা বই আসলে কার। ঠিক আছে, পরের স্লাইডে যাই ভাইয়া। বিচারকের রায়, আইনসভা। আইনসভাটা গুরুত্বপূর্ণ ভাইয়া। পরে আবার বলিও না যে ভাইয়া আপনি তো কিছু পড়ার নাই। দেখো যা পড়াচ্ছি এগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না, তুমি এটা ধরে নাও। আইনসভা কি? আদালতে এমন অনেক মামলা উপস্থাপিত হয় যা সমাধানের জন্য অনেক সময় কোনো না কোনো আইন বিদ্যমান থাকে। কি হয়? আদালতে হচ্ছে অনেক মামলা উপস্থাপন করা হয়, যে একজন নির্দোষ ব্যক্তিকে তার অপরাধ থেকে মুক্ত দেওয়ার জন্য একটা আইন প্রণয়ন করলো।
অনেক মামলা হচ্ছে উত্থাপন করা হয়। তো এগুলোর জন্য হচ্ছে সমাধানে অনেক সময় আইন বিদ্যমান থাকে না। তো সেক্ষেত্রে বিচারকগণ তাদের অভিজ্ঞতা ও বিবেচনা দ্বারা উক্ত মামলার বিচার কাজ সম্পন্ন করেন, যা পরবর্তীতে আইনে পরিণত হয়। মানে বিচারকরা হচ্ছে দেখা যাচ্ছে এটার জন্য কোনো স্পেসিফিক আইন নেই, তখন তারা কী করে একটা হচ্ছে এই মামলার কাজ সুষ্ঠুভাবে নিষ্পন্ন করার জন্য একটা আইন প্রণয়ন করে, পরবর্তীতে ওটা হচ্ছে আইনে পরিণত হয়। এটা বিচারকরা করতে পারেন। পরের স্লাইডে যাই ভাইয়া। সাধারণত স্বাধীনতা দেখো, আইন আমরা তখন পড়লাম না আইন কাকে বলে, কত উৎসের ভিত্তিতে আইন কত প্রকার, হল্যান্ডের উক্তি কি, এরিস্টটলের যুক্তিসিক্ত সিদ্ধ মানে অভিব্যক্তি হচ্ছে আইন, একটা আমরা ইচ্ছা পড়েছিলাম। এরিস্টটল, হল্যান্ড, ম্যাকাইভার, এম বি ডাইসির বই পড়লাম, তারপরে হচ্ছে ব্ল্যাকস্টোনের বই। আইন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। ফৌজদারি আইন আছে, ব্যক্তিগত আইন আছে, আন্তর্জাতিক আইন আছে, প্রথা কি, সমাজে দীর্ঘকাল ধরে চলে আসা নিয়ম নীতি হচ্ছে প্রথা। আমরা এখন নিউ টপিকে আলোচনা করব, স্বাধীনতা। ভাইয়া স্বাধীনতা জিনিসটা কি? এটা প্রথমে তোকে বলি নাই যে ওই যে তুমি গান বাজনা করতেছো, যাতে এমনভাবে গান বাজনা করো যাতে কারো কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তুমি হচ্ছে অন্যের সমস্যা না করে গান বাজনা করতেছো, যদি সমস্যা তাহলে তোমার সেটি স্বাধীনতা উদযাপন হবে না। এই যে স্বাধীনতাতে যেটা বুঝিয়েছি যে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করাকে স্বাধীনতা। কিন্তু প্রকৃত অর্থে কি স্বাধীনতা এটাই? তোমার মন যা চাইলো তুমি তা করলা? না। বলছে যে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না, কারণ সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আচ্ছা, আমি এটা পরে তারপর বলি। উদাহরণস্বরূপ কাউকে ইচ্ছা মতো সব কিছু করার স্বাধীনতা দিলে সমাজে অনেক ক্ষতি অসম্পূর্ণ হয়। আচ্ছা, এইটার মূল যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে, ভাই স্বাধীনতা কি? ভাই, আমার যা মন চায় আমি তাই করবো, এটা হচ্ছে আমার স্বাধীনতা। কিন্তু আসলে কি স্বাধীনতাটা তাই? তোমার যা মন চায় তাহলে তুমি উচ্চ শব্দে আওয়াজ করতেছো, এটা কি তোমার স্বাধীনতা? এটা করলে কি হবে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের অশান্তি সৃষ্টি হয়, মানুষ তোমার উপর রাগ হয় বা তোমার উপর কষ্ট পায়। তো এখানে যে বিষয়টা সেটি হচ্ছে, হ্যাঁ এটা করবে যে অন্যের কাজে হস্তক্ষেপ না করে। তোমার অন্যের কাজে হস্তক্ষেপ যদি বলি যে অন্যের কাজে হস্তক্ষেপ বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা মতো কি করবা, তবে সেটা সীমার মধ্যে থাকবে। নিজের ইচ্ছা মতো করবা, তবে সেটা সীমার মধ্যে থাকবে। যেমন মিস্টার ক নামক ব্যক্তি বা বাচ্চারা 31st নাইটে গান, মানে সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়েছে, কিন্তু এটা কারো কোনো প্রবলেম করতেছে না, এটাই কিন্তু স্বাধীনতা। কিন্তু প্রবলেম করলে এটা আর স্বাধীনতা হচ্ছে না। পরের চ্যাপ্টার যাই ভাইয়া। সাম্য কি? সাম্য অর্থ সমান। আবিধানিক অর্থে সাম্য বলতে সমাজে সবার সমান অধিকারকে বোঝায়। সাম্য বলতে সমান অধিকার, কিন্তু সমাজে সবাই সমান না। সবার যোগ্যতা নিয়ে সবাই জন্মগ্রহণ করে, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে বা ন্যায্যতার ভিত্তিতে তার অধিকার পাওয়ার যে সক্ষমতা, সেটাই হচ্ছে কিন্তু সাম্য। এই যে সাম্য বলতে এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা লাভ করে, যেখানে কারোর জন্য কোনো বিশেষ সুবিধা নেই, সে সুযোগ ব্যবহার করে সকলেই নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। ওকে, আমি যদি এটা বলি সেটা হচ্ছে যে আহ, একটা কাজ, যেমন একটা কোম্পানিতে সিও হিসাবে নিয়োগ দিবে, বা একটা কোম্পানিতে একটা জব সার্কুলার দিয়েছে 3য় শ্রেণীর, যেখানে বেতন হচ্ছে 20,000 টাকা। তুমি অ্যাপ্লাই করেছো, আরেকজনের হচ্ছে যেমন রহিম অ্যাপ্লাই করেছে, করিম, রহিমের বাবা চাচা খালু মালু কেউ নাই, শুধু যোগ্যতা আছে। করিম অ্যাপ্লাই করেছে, ওর যোগ্যতা নাই কিন্তু আহ, চাচা 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 মামা আছে। And হচ্ছে যার যোগ্যতা নাই তার চাচা মামা আছে, সে জবটা পাইলো, যার যোগ্যতা আছে পাইলো না। এটা কিন্তু সাম্য না। বিষয়টা হচ্ছে যার যোগ্যতা আছে সেই শুধুমাত্র জবটা পাবে। সাম্যের প্রকারভেদ জানবো আমরা এরপর। আচ্ছা, স্বাধীনতারও অনেক প্রকারভেদ আছে, সেটা হচ্ছে যে আমরা স্কিপ হয়ে গেছে, সেটা হলো যে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। হ্যাঁ, এগুলো আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব তখন সৃজনশীলে হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে প্রশ্ন আসলে কই থেকে আসে। এটা আগে বলছি না, এটা টুইস্ট থাকলো, ক্লাস শেষে দেখবা যে কই থেকে আসে। মানুষের জীবনমুখী বিকাশ সাধনতার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, যেটা মানুষের জীবনের বিকাশের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা প্রয়োজন। এই জন্য সাম্যকে কয়েকভাবে ভাগ করে, যেমন সামাজিক সাম্য, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, ব্যক্তিগত ও জাতিগত। কয়টা ভাগ করছে ভাইয়া?
এটা হচ্ছে সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য ও রাজনৈতিক সাম্য, আইনগত সাম্য, ব্যক্তিগত সাম্য ও জাতিগত সাম্য। সামাজিক সাম্যটা কি ভাইয়া? সামাজিক সাম্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যদের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করার অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র মানে সবাই মিলে একসাথে বসবাস করবে এবং সবার সমান সুযোগ সুবিধা গ্রহণের যে অধিকার, সেটি হচ্ছে সামাজিক সাম্য। এক্ষেত্রে ব্যক্তি বা শ্রেণীকে বিশেষ সুবিধা প্রদান করা হয় না। সামাজিক সাম্যতে হচ্ছে সবাই মিলে থাকবে এবং যোগ্যতার ভিত্তিতে এখানে সব কিছু হবে। এটাতে কোনো ব্যক্তি, রহিমের চাচা পুলিশ ক্যাডার বা করিমের করিমের কেউ নেই, এই রহিম করিমের মধ্যে কোনো ভাগ হবে না। তোমার ভাইয়া যেটা ন্যায্য তুমি সেটাই পাবা। তো সামাজিক সাম্যটা ক্লিয়ার কিনা জানো? রাজনৈতিক সাম্য ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা দেখো, কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু আমার পড়ায় তোমার কি কোনো সার্থকতা হবে না। আমি কিন্তু এটা পড়া তোমাকে আমি রিডিং পড়া দিচ্ছি এবং ওই পড়াটার সারমর্মটা তোমাকে বোঝাচ্ছি। প্রতিটা চ্যাপ্টারই খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সাম্য কি ভাইয়া? রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। নাগরিকেরা রাজনৈতিক সাম্যের কারণে মতামত প্রকাশ, নির্বাচিত হওয়া এবং ভোট দেওয়ার অধিকার ভোগ করে। রাষ্ট্রীয় সাম্য কি ভাই? রাষ্ট্রীয় হচ্ছে রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। নাগরিকরা রাজনৈতিক সাম্যর কারণে মতামত। আচ্ছা, রাষ্ট্রীয় কাজ যখন বুঝে ফেলে তখন রাজনৈতিক সাম্য মাথায় ঢুকে রাখবা ভাইয়া। রাষ্ট্রীয় কাজ বোঝা গেছে, তার মানে ওটা হচ্ছে রাজনৈতিক সাম্য, সুযোগ সুযোগ সুবিধা থাকবে। এবং রাজনৈতিক সামনে কি হবে যে তোমার একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় তুমি হচ্ছে তোমার ভোট প্রদানের অধিকার এবং ভোট গ্রহণ, এগুলো কিন্তু রাজনৈতিক সাম্যের উদাহরণ। পরবর্তী তুমি ডিটেলস জানবা। অর্থনৈতিক সাম্য কি? যোগ্যতা অনুযায়ী ন্যায্য কাজ পাওয়ার যে অধিকার। তোমার যোগ্যতা আছে, তুমি যোগ্যতা অনুযায়ী কাজ না পাও তাহলে সে অর্থনৈতিক সাম্য হয়। তোমার যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী তুমি ওই কোম্পানির 20,000 টাকা জবের চাকরিটা পাইছো, হ্যাঁ, এটা তোমার হচ্ছে অর্থনৈতিক সাম্য। বেকারত্ব থেকে মুক্তি, পেশা গ্রহণ ইত্যাদি অর্থনৈতিক সাম্য। তাহলে ভাইয়া সামাজিক সাম্যটা কি? সামাজিক সাম্যর ক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয় না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সবাই হচ্ছে একসাথে বসবাস করে। এবং অর্থনৈতিক সাম্যটা কি? অর্থনৈতিক সাম্য হচ্ছে ভাইয়া তোমার যোগ্যতার ভিত্তিতে তুমি কাজ পাবে। এটার জন্য যোগ্যতার ভিত্তিতে যদি কাজ নিশ্চিত করা হয় তাহলে সেটা অর্থনৈতিক সাম্য। আর রাজনৈতিক সাম্য হচ্ছে, আর অর্থনৈতিক সাম্যতে আরেকটা আছে, বেকারত্ব থেকে মুক্তি পায়, হ্যাঁ, তারপর পেশা গ্রহণ ইত্যাদি। আর অর্থনৈতিক রাজনৈতিক সাম্য হচ্ছে রাষ্ট্রীয় কাজে হচ্ছে অংশগ্রহণ, ঠিক আছে, ভোট দিবা আবার ভোটটা গ্রহণ করবা, ঠিক আছে। আমরা কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইয়া জানাও, কনসেপ্ট ক্লিয়ার কিনা? আইনগত সাম্য, ব্যক্তিগত সাম্য, জাতিগত সাম্য। আইনগত হচ্ছে, আইনগত সাম্য কি? কাউকে বিনা দোষে গ্রেফতার করা যাবে না, এটি তার আইনগত সাম্য। এ কি বলছে ভাইয়া? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আইনের দৃষ্টিতে, আইনের আইনের দৃষ্টিতে সবাইকে সমান মনে করা, বিনা অপরাধে গ্রেফতার বিচার, বিনা অপরাধে গ্রেফতার বিচার বা আটক না করা। এই যে বললাম না, তোমার অপরাধ নাই, তোমাকে ধরে নিয়ে গেছে, এটা তোমার আইনগত সাম্য হলো না। মানে আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার এবং ন্যায্যতা নিশ্চিত করা। ব্যক্তিগত সাম্য, ব্যক্তিগত সাম্য হলো এমন একটি অবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত মত প্রকাশ, বিশ্বাস ও গোপনীয়তা রক্ষা হয়। ব্যক্তিগত সাম্য জিনিসটা ভাই আমি যদি কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমার যে গোপনীয়তা আছে, তোমার যে প্রাইভেসি আছে, এইটা নিশ্চিত করবে। যেমন তুমি কোনো একটা জায়গায় মিটিং করলা, এই মিটিংয়ে হচ্ছে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলা, যেটা বাইরে এক্সপোজ হলে এটি তোমার ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা রাজনৈতিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবা, তুমি বাধার সম্মুখীন হবা। কিন্তু এটা যদি লঙ্ঘন হয় তাহলে তোমার ব্যক্তিগত সাম্য এখানে হরণ করা বুঝাইল। জাতিগত সাম্য, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, মর্যাদা কোনো ব্যবধান না থাকাকে জাতিগত সাম্য বলে। পরের চ্যাপ্টার যাই ভাইয়া, স্লাইডে। সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক, ভাই এটা ঘ নম্বরে আসে। সাম্য স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক, ঘ, আই মিন ডি, ঘ নম্বরে আসে যে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক দেখা। আচ্ছা, সাম্য ও স্বাধীনতা পারস্পরিক সম্পর্কযুক্ত এবং দুটি ধারণা ব্যাখ্যা করলে উভয় সম্পর্ক সুস্পষ্ট ঘটে। এইগুলো ভাই উদাহরণ দিও যদি আসে। পরস্পর নির্ভরশীল গণতন্ত্রের ভিত্তি, শেষে পরিশেষে বলা হয় স্বাধীনতা, সাম্য, পরস্পর সম্পর্ক। আমি যদি ভাই একটু তোমাকে পড়ায় শোনাবো, আচ্ছা তুমিও পড়তে পারো, তবু পড়াশোনা, সেটা হচ্ছে সাম্য ও স্বাধীনতা পরস্পর নির্ভরশীল,
সাম্য ছাড়া স্বাধীনতার কথা যেমন কল্পনা করা যায় না, তেমনি স্বাধীনতা ছাড়া আবার আমার সাম্য ছাড়া স্বাধীনতা কল্পনা করা যায় না, আবার স্বাধীনতা ছাড়াও সাম্য কল্পনা করা বা ভাবা যায় না। সুতরাং বলা যায় একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে স্বাধীনতা তত নিশ্চিত হবে। ঠিক আছে, একটি রাষ্ট্র যতটা সাম্যভিত্তিক হবে স্বাধীনতাও ঠিক ততটা নিশ্চিত হবে। গণতন্ত্রের ভিত্তি সাম্য স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি রূপে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা যেমন সাম্যের প্রয়োজন, তেমনি স্বাধীনতার প্রয়োজন হয়। ভাইয়া সাম্য আছে বলে স্বাধীনতার দাম আছে, নাহলে স্বাধীনতার দাম থাকতো না। ইভেন স্বাধীনতা আছে বলে সাম্যর দাম আছে, সাম্যের দাম থাকতো না। সো এইটা তুমি বুঝছো কিনা ভাইয়া জানো। আর পরিশেষে শেষে এই কথা লিখবা যে পরিশেষে বলা যায় সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক এবং সম্পর্কিত। পরিপূরক সম্পর্কিত কেন ওই বললাম যে স্বাধীনতা ছাড়া সাম্য ভাবা যাচ্ছে না, সাম্য ছাড়া স্বাধীনতা ভাবা যাচ্ছে না, এই জন্য হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা ছাড়াই রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, চলাফেরা, জীবনযাপন, সামাজিক রাষ্ট্রীয় অংশগ্রহণের জন্য সাম্যভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। সমাজের সুযোগ সুবিধা সকলের মধ্যে সমভাবে বন্টন করতে গেলে, সমভাবে সম্পন্ন করতে হলে স্বাধীনতার প্রয়োজন। তাই বলা যায় সাম্য স্বাধীনতা, আর স্বাধীনতা মানে সাম্য। ভাইয়া খুবই ইন্টারেস্টিং, তোমাকে আমি আলোচনা করছি কেন, কারণ ভাইয়া এ না থাকলে বি হবে না, মানে স্বাধীনতা না থাকলে সাম্য নেই, সাম্য না থাকলে স্বাধীনতা নেই, এবং এটি সমাজের সাথে একদম প্রত্যক্ষভাবে কানেক্টেড। পরের স্লাইডে যাই ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, তোমাদের এর মধ্যে বোর্ড বই শেষ। দেখো বোর্ড বই আমি কি কি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি তার যদি আমি একবার রিভাইজ করি তাহলে হচ্ছে আইন কি, স্বাধীনতা কি, সাম্য কি, আইন কত প্রকার দেখিয়েছি, স্বাধীনতা কত প্রকার দেখিয়েছি, সাম্য কত প্রকার দেখছি। ও আইনের মধ্যে তোমাদেরকে আন্তর্জাতিক আইনটা বোঝানো হয়েছে, যে একটি রাষ্ট্রের সাথে আবার একটি রাষ্ট্রের সম্পর্ক। আমি দেখাই দেবো এখন ভাইয়া আন্তর্জাতিক আইন থেকে কোশ্চেন কিভাবে আসে। এরপরে সাম্য দেখলাম, সাম্যের কতগুলো রূপ, তারপর স্বাধীনতা ও সাম্যের মধ্যে পরস্পর সম্পূরক বা পরিপূরক, যেটা ঘ নম্বরে আসে। তাহলে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা তোমার কমেন্টে জানাও। এই ক্লাসটা কি বোর লাগতেছে কিনা, ক্লাস কি বোর লাগতেছে না নাকি ভালো লাগতেছে জানাও। বোর লাগতেছে কিনা ভালো লাগতেছে দেখি তোমাদের কমেন্ট। ক্লাসটা কেমন লাগতেছে বলো। কোনো কি বিরতি দেওয়ার প্রয়োজন আছে? আমার মনে হয় তো না। আচ্ছা আমি যদি পরের স্লাইডে যাই, সেটি হচ্ছে আর দেশের জনগণ। দেখো ভাইয়া, আর নামে একটা দেশ আছে, হ্যাঁ। আর দেশের জনগণ স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। তার মানে তারা নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না, তাদেরকে বিভিন্ন সময় মানে হেনস্থা করা হতো, তাদের উপর জোরপূর্বক অনেক কিছু করা হতো। তারা ভোটদানের অধিকার হতেও বঞ্চিত ছিলেন। ঘটনা জবাব ঘটনা এক কি, তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না এবং তাদের ভোটাধিকার হতেও তারা অধিক বঞ্চিত ছিলেন। ঘটনা দুই, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1991 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। সংসদীয় সরকার ব্যবস্থা কি, এটা আগে পড়ি। সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে একটি রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যখন আইনসভার সদস্যরা নির্বাচিত হবেন এবং তাদের মাধ্যমে একটা মন্ত্রিসভা থাকবে। সংসদীয় সরকার ব্যবস্থা আরেকটা নাম হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রী পরিষভা থাকবেন এবং এর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যিনি নির্বাহী বিভাগ আইন বিভাগের প্রধান থাকবেন, এবং প্রধানমন্ত্রী হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে একজন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপতি থাকবেন, সে তার সকল কাজের জন্য প্রধানমন্ত্রীর নিকট পরামর্শ করে বিভিন্ন আইন প্রণয়ন করবেন। বাট প্রধানমন্ত্রীর কথা এখানে শেষ কথা, প্রধানমন্ত্রী তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য, কারণ জনগণ নির্বাচিত সরকার। সাংবিধানিক আইন কি ভাইয়া? আইনের শাসন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোন বোর্ডে আসছে ভাইয়া? আচ্ছা বোর্ডটা দেয়া নেই, বোর্ডটা বের করে দেবো এখন। ঘটনা এক, কোন ধরনের স্বাধীনতার অনুপস্থিত, যে বললাম না কোন ধরনের স্বাধীনতা এখানে অনুপস্থিত। হ্যাঁ, উল্লেখিত বিষয়টি কি ধরনের, কি আইনের একমাত্র উৎস? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। কোন ধরনের স্বাধীনতা বলো তো? আচ্ছা আসবো না। রাজনৈতিক স্বাধীনতা, দেখছো? ওকে, ঘটনা এক সেটি হচ্ছে, আচ্ছা সাংবিধানিক আইন কি? সাংবিধানিক আইনটাই কিন্তু ভাইয়া তোমার রাষ্ট্রীয় আইন। এখানে যেটা বলছে যে যে আইনের সাহায্যে রাষ্ট্রের সার্বিক রূপরেখা নির্ধারণ হয়। দেখো সংবিধান, আমাদের সংবিধান সম্পর্কে আমরা সবাই জানি কিনা। সংবিধান একটি মানে রাষ্ট্রের কয়েকটা সাংবিধানিক প্রতিষ্ঠানও আছে, এটা আমরা পরবর্তীতে জানবো। কথা হচ্ছে যে রাষ্ট্রর
দুঃখিত, যে আইনের সাহায্যে রাষ্ট্রের সার্বিক রূপরেখা, রাষ্ট্রটা কেমন হবে, রাষ্ট্রটা কিভাবে চলবে, এইটা হচ্ছে নির্ধারিত হয়, সেটি হচ্ছে সাংবিধানিক আইন। এই ভাইয়া আপুরা, তোমাদের কি ঘুম চলে আসছে নাকি? ক্লাস করতে করতে কি তোমাদের ঘুম চলে আসছে কিনা? ঘুম মুক্ত করো। আর বেশ কিছুদিন পরে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট, ভালো মার্কস যখন নিয়ে আসতে পারো, তখন তোমার ভালো লাগবে, তোমার পরিবারের ভালো লাগবে। তো আমরা যদি পরবর্তীতে যাই, তাহলে আইনের শাসন বলতে বোঝায় আইনের ধৃত সকলের সমান অধিকার, যা ছাড়া সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। আইনের শাসনের অর্থ হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীনে। আইনের শাসন কি? আইনের দৃষ্টিতে হচ্ছে সমান, মানে আইনের দৃষ্টিতে সকলেই সাম্য, কেউ হচ্ছে আইনের ঊর্ধ্বে নয়। যে আমি তো মন্ত্রী আর ও জনগণ, তাহলে মন্ত্রীকে আমি আইন প্রণয়ন করে আমি তো সবার আগে, আমি যা বলবো তাই না। সবাই আইনের সমানভাবে অংশ, এখানে কেউ বেশি না। আইনের চোখে সবাই সমান, ধনী দরিদ্র, সবল দুর্বল, সকলে আইনের সমান অধিকার লাভ করে। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। অনুরূপ সাম্য বলতে যোগ্যতা অনুযায়ী সমান মর্যাদাকে বোঝায়। ভাইয়া আমি সাম্যর চ্যাপ্টারে আলোচনা করছি না, যে 20,000 টাকার স্যালারিতে ও যোগ্যতা আছে, ওর যোগ্যতা নেই, মামা খালু আছে, এমনটা হবে না। মানে যোগ্যতা অনুযায়ী যে কাজ পাবে সেটি হচ্ছে সাম্য, বা যোগ্যতা অনুযায়ী তার যে সমান মর্যাদা ভাব পাইল, ওটি সাম্য। এখন যদি বলে আইনের শাসন থাকার ফলেই সরকার ও জনগণের উপর যথেচ্ছতার ক্ষমতা প্রয়োগ থাকে, বিরত থাকে, সমাজে একটি সুষ্ঠু ভারসাম্য অবস্থা বিরাজ করে। বস্তুত আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। দেখো, আইনের শাসন আছে বলেই সাম্যের এত দাম, বা সাম্য আছে বলে আইনের শাসন ব্যবস্থার দাম। তাহলে আমরা জিনিসটা কি বুঝছি? আমরা কি বুঝছি? বিষয়টা হচ্ছে যে আইনের জিনিসটা কি? আইনের সুযোগ দৃষ্টিতে সকলের সমান অধিকার। এবং সাম্য কি? সাম্য হচ্ছে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। এবং আইন ছাড়া যেমন সাম্য কল্পনা করা যাচ্ছে না, সাম্য ছাড়া আইন কল্পনা করা যাচ্ছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। পরে স্লাইড যাই। ঘটনা এক, যে উদ্দীপক ঘটনাটা একে আমরা কি বলছিলাম, যে আহ, যে আর নামে একটি রাষ্ট্রে, মানে ওনারা ভোট প্রদান থেকে বিরত থাকে, ভোট প্রদান দিতে পারে না, তারপর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। ওখানে কি অনুপস্থিত? রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা জিনিসটা কি ভাইয়া? রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে আমার প্রত্যক্ষ পরোক্ষ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সে ভোট প্রদান করতে পারবে, এবং রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করবে, রাষ্ট্রে তার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। তো এই জিনিসটাই রাষ্ট্রের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার গঠন ও নিয়ন্ত্রণের অধিকারকে বোঝায়। ভোটদানের অধিকার, বিনা প্রতিদ্বন্দ্বিতা করার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার। এর বাইরেও যদি আমি মতামত দিই, যদি রাষ্ট্রের বিভিন্ন পলিসি থাকে, ওগুলোতে তোমার মতামত গ্রহণের অধিকার, রাষ্ট্র কর্তৃক বিভিন্ন নিয়ম নীতির ক্ষেত্রে তোমাকে গুরুত্ব দেয়া, হ্যাঁ। তো তুমি রাষ্ট্রপতিত্ব, যেমন রাষ্ট্রের নির্বাচন হয়, নির্বাচনে তোমার অংশগ্রহণ করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, তুমি ভোট দিয়ে হচ্ছে নির্বাচিত করবে। তো এই সব কিছুই হচ্ছে মূলত রাজনৈতিক স্বাধীনতা বোঝায়। এখন যদি আমরা উদ্দীপকের ঘটনা একে চাই, ঘটনা একে কি বলছিল, যে দেশের জনগণ স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তাদেরকে ভোটদানে বিরত রাখা হয়। মানে অর্থাৎ ভোট অধিকার তাদের বঞ্চিত ছিলেন, তারা মানে তারা ভোট দিতে পারতেন না, হ্যাঁ। এতে করে আট দেশের জনগণ তাদের অন্যতম অধিকার হিসেবে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। ভাইয়া অলরেডি আলোচনা করছি রাজনৈতিক অধিকার, আমি 3-4 বার আলোচনা করছি ভাইয়া প্রথম থেকে। তো তোমরা ক্লাসটা হচ্ছে মনোযোগ দিয়ে করো, পুরো টপিকটাই বুঝবে। নির্বাচন করা, নির্বাচন ভোটদান করা নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। তুমি নির্বাচন করবা ভাইয়া, তুমি ভোট দিবা, তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা তোমার রাজনৈতিক অধিকার। পরের স্লাইডে যাই। উদ্দীপকের ঘটনা 2, উল্লিখিত বিষয়কে আইনের একমাত্র উৎস কোনটি? ওই যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার। সংসদীয় সরকার কি, এটা বলছি ভাইয়া, বলছি, এগুলো সব বলছি। না আমি দুই আইন, আচ্ছা মনে করি যে না, আমি মনে করি ঘটনা 2 বিষয়টি আইনসভার একমাত্র উৎস না, মানে বলছে যে সংসদীয় সরকার ব্যবস্থা কি আইনসভার একমাত্র উৎস? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এ বলছে কি উত্তর, এটি একমাত্র উৎস নয়। কেন উৎস নয় ভাইয়া? এবার পড়বো। উদ্দীপকে 2 ঘটনা দেখা যায় জবাবদিহি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1991 সালের সেপ্টেম্বর, সম্ভবত 1 সেপ্টেম্বর, হ্যাঁ, জাতীয় সংসদে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার
পরিবর্তে, জাতীয় সংসদে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে আহ, সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এখানে আইনের অন্যতম উৎস আইনসভাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এটি কি? এটি হচ্ছে আইনের সবচেয়ে গ্রহণযোগ্য ও কার্যকরী উৎস। কোনটি গ্রহণযোগ্য কার্যকরী উৎস? এই যে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থাকে প্রবর্তন করে আর জবাবদিহি সংসদীয় সরকার ব্যবস্থা বলা হয়। বর্তমান বিশ্বের সকল রাষ্ট্রে আইনসভা কর্তৃক প্রণীত আইন সে দেশ বা রাষ্ট্রের আইনের উৎস হিসেবে স্বীকৃত। কি বলছে? বর্তমান বিশ্বের প্রায় সকল রাষ্ট্রে আইনসভা কর্তৃক প্রণীত আইন সে রাষ্ট্রের প্রধান উৎস হিসেবে, আইনের প্রধান উৎস হিসেবে স্বীকৃত। আইনের যেসব উৎস রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রথা, ধর্ম, আইনবিদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ, আইনসভা ইত্যাদি। এগুলো হচ্ছে আইনের উৎস। প্রথা, ন্যায়বোধ, বিচারকের রায়। প্রথা, ন্যায়বোধ, বিচারকের রায়, আইনসভা, ধর্ম এবং আইনবিদদের গল্প। এগুলো হচ্ছে প্রথা। জিনিসটা কি বলছে? সমাজে চিরকাল থেকে মানে হয়ে যাওয়া ঘটনাবলী হচ্ছে সমাজের প্রথা। হ্যাঁ, এটা আলোচনা করছি। কিন্তু রাষ্ট্র গঠনে এসব প্রচলিত প্রথা স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। সমাজ অনুশাসন, ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস। বিচারকের কোনো মামলার বিচার কাজ সম্পাদন করতে গিয়ে আইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তার সমাধানের জন্য। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছে যে আমরা একটু আগে বলছিলাম না যে বিচারকের কোনো কাজ, বিচার বিষয়ক কোনো কাজ সম্পাদনের জন্য কোনো মামলার ক্ষেত্রে কোনো সমস্যার যদি তারা সম্মুখীন হয় তাহলে তারা কি করে? আইনবিদদের বিভিন্ন গ্রন্থ এবং আইনবিদদের পরামর্শ গ্রহণ করে। এই যে আইনবিদের গ্রন্থের সাহায্য নিয়ে আইন ব্যাখ্যা করে যা পরবর্তীতে আইনে পরিণত হয়। আদালতে এমন অনেক মামলা উত্থাপিত হয় যার সমাধানের জন্য কোনো নির্দিষ্ট আইন নেই। কি হয় তখন? বিচারকরা তাদের মতো করে সাংবিধানিক উপায়ে একটা আইন তৈরি করে যা পরবর্তীতে আইনে পরিণত হয়। এই যে সে অবস্থায় বিচারকরা তাদের ন্যায়বোধ ও বিবেক দ্বারা উক্ত মামলার বিচার কাজ সম্পাদন করেন এবং তারা পরবর্তীতে আইনে পরিণত হয়। উপরের আলোচনায় প্রতিমান হয় যে আইনসভাই একমাত্র উৎস নয়, এটি ছাড়াও আইনের বের কয়েকটি উৎস আছে। আইনের উৎসগুলোর মধ্যে কিন্তু একটা হচ্ছে আইনসভা, কিন্তু আমরা এখানে দেখেছি যে আইনসভা হচ্ছে একমাত্র উৎস নয়, এর বাইরে উৎস আছে কি? প্রথা, আইনবিদদের এই যে প্রথা, ধর্ম, আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ, আইনসভা। ভাইয়া, আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার তোমাদের। পরের স্লাইড যাই। দৃশ্যকল্প 2 মানে 1, পরের স্লাইডে হচ্ছে আমরা দৃশ্যকল্প 1। জনাব ইসমাইল সাহেব এলাকার প্রভাবশালী ব্যক্তি। ইসমাইল সাহেব কি একজন চরিত্র? তিনি তার এলাকার প্রভাবশালী ব্যক্তি। প্রভাবশালী হওয়া সত্ত্বেও সমাজের সকল মানুষের সমান সুযোগ সুবিধার বিষয়ে তৎপর। এলাকার গুরুত্বপূর্ণ কাজে তিনি মতামত গুরুত্ব দেন। দৃশ্যকল্প 2-এ কি বলছে? ঝর্ণা বেগম একজন নির্মাণ শ্রমিক, অর্থাৎ জন্মাবন একজন নির্মাণ শ্রমিক। হ্যাঁ, বুঝতে পারছো, তুমি এতে ধরতে পারছো। সে কাজ শেষে তার পুরুষ সহকর্মীদের থেকে কম বেতন পান। বাইয়া অর্থনৈতিক সাম্য চলে আসছে। কম বেতন পায়, এতে সে অসন্তোষ প্রকাশ করে। আচ্ছা, অর্থনৈতিক এটি বলছে প্রথা কাকে বলে। একটু আগে প্রথা কাকে বলে আলোচনা করছে। আন্তর্জাতিক আইন কি? একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সম্পর্ক। আন্তর্জাতিক আইন। এই যে হয়ে গেছে। দৃশ্যকল্প 2, ঝর্ণাকে কোন স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে? উদ্দীপক ঘটনা দিয়ে পরস্পর পরিপূরক ও সম্পর্ক। এই যে খুব বেশি সময় না, 10 থেকে 15 মিনিট আগে তুমি একটু কেটে আসো, 10-12 মিনিট আগে যাও, দেখো আমি একটা আলোচনা করছি যে নাম্বারে একটা টপিক যে ওইটা আসবে। চলে আসছে না ভাইয়া? চলে আসছে কিনা? দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে সেটিকে প্রথা বলে। আন্তর্জাতিক আইন কি? এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার্থে যায় না। ওই যে আমি বললাম না, মিয়ানমার বাংলাদেশের নদী চুক্তি আছে, এগুলো কি আন্তর্জাতিক আইনের বলে তো। বাংলাদেশ ভারতের সীমান্ত ছিটমহল চুক্তি, এটি কি আন্তর্জাতিক আইনের ফলে তো। এই দেখো এখানে সবগুলো দেশ আছে আন্তর্জাতিক আইন। বিভিন্ন রাষ্ট্র পরস্পর কেমন আচরণ করবে, এক রাষ্ট্রের সাথে নাগরিকের সাথে কেমন ব্যবহার করবে, কিভাবে আন্তর্জাতিক সমস্যার সমাধান হবে, তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারণ হয়। আন্তর্জাতিক আইন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে পরিণত হয়। তুমি এইটা পড়বা বা আমি যেগুলো বললাম, হ্যাঁ, এইগুলো দিলেও তোমার এটাতে 2-এ 2 দেওয়া সম্ভব। মানে 2-এ 2ই দিবে তোমাকে, এর বাইরে আর কমাবে কই? দৃশ্যমান ঝর্ণাকে অর্থনৈতিক স্বাধীনতা বললাম না? অর্থনৈতিক স্বাধীনতা কেন? অর্থনৈতিক স্বাধীনতা ভাইয়া, দেখো ঝর্ণা কিন্তু কাজ করতেছে 8 ঘন্টা, তাকেও কাজ করতে হচ্ছে, রহিম মিয়াকেও 8 ঘন্টা কাজ করতে হচ্ছে। ঝর্ণা দিনে পাচ্ছে 400 টাকা, রহিম মিয়া পাচ্ছে 600 টাকা। তাহলে ঝর্ণাকে কি করা হলো? কারণ সে নারী বলে তাকে অর্থনৈতিক, তার যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা হলো। তুমি যদি এটা পড়ো ভাইয়া, দেখো যোগ্যতা যে পেশা গ্রহণ, উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। এই স্বাধীনতা না থাকলে সমাজে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। বিশেষ করে সমাজের অন্য শ্রেণীর শোষণ থেকে মুক্ত থাকার প্রত্যেকের অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন আছে। ভাইয়া পড়ছি না?
দৃশ্যকল্প ধুয়ে কি ঝর্ণা একজন নির্মাণ শ্রমিক, কাজ শেষে দেখলো তার পুরুষ কর্মীর চেয়ে তার বেতন কম। যদিও তার কাজের ধরন ও সময় এক, ওই যে বললাম না 8 ঘন্টা কাজ করছে, রহিম মিয়া পয়সা হচ্ছে 600 টাকা, ঝর্ণারে দিছে হচ্ছে 400 টাকা, কিন্তু দুজনে হচ্ছে সেম সময় কাজ করছে। আর যদি কাজের ধরন সময় এক, এতে সে অসন্তুষ্ট প্রকাশ করে প্রতিবাদ জানায়। এটাই হচ্ছে তার অর্থনৈতিক স্বাধীনতা। ভাইয়া আরো বুঝাইতে হবে? আরো কি বুঝাইতে হবে? আরো বুঝাইতে হবে না, তুমি আশা করতে পারছি এই টপিকটা তুমি পুরোটাই বুঝে গেছো। পরের স্লাইড যাই ভাইয়া। দৃশ্যকল্প এক, সাম্য ও স্বাধীনতা। মূলত কি হচ্ছে, স্বাধীনতা পরস্পর পরিপূরক ও সম্পূরক। স্বাধীনতা পরস্পর সম্পূরক জিনিসটা বোঝায় সাম্য। দেখো আমি যদি এটা এক কথায় বলি, সেটা হচ্ছে সাম্যর উপস্থিতি আছে বলেই স্বাধীনতা প্রকাশ পায়, স্বাধীনতার উপস্থিতি আছে বলেই সাম্য প্রকাশ পায়। তুমি যদি এখানে দেখো সেটি হচ্ছে, আমি বলি সেটি হচ্ছে অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা। সাম্য স্বাধীনতা জিনিসটা মানে 5 বার, এবার সব বোঝালে 6 বার। স্বাধীনতা জিনিসটা কি, অন্যের কাজে হস্তক্ষেপ না করে তোমার যে ইচ্ছা অনুযায়ী কাজ করে হচ্ছে স্বাধীনতা। সাম্য জিনিসটা কি, যোগ্যতার উপর ভিত্তি করে সমান সুযোগ নিশ্চিত করে, সমাজে সবার সমান মর্যাদাকে সাম্য বলে। আচ্ছা দৃশ্যকল্প এক কি? দৃশ্যকল্প এক জিনিসটা হচ্ছে ইসমাইল সাহেব সমাজের সকল মানুষের সুযোগ সুবিধার বিষয়ে সে তৎপর। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় ইসমাইল সাহেবের আচরণ সাম্যকে নির্দেশ করে। সাম্য মানে সকলের সে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়, এই জন্য সে সমান সমান সুযোগ সুবিধার বিষয়ে সে তৎপর। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক পরস্পর পরিপূরক ও সম্পূরক। স্বাধীনতা সাম্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেমন এখানে আমি বললাম একটু প্রথমে বলছি যে সাম্য ছাড়া যেমন স্বাধীনতা কল্পনা করা যায় না, স্বাধীনতা ছাড়াও সাম্য কল্পনা করা যায় না। এই যে সাম্য স্বাধীনতা পরস্পর নির্ভরশীল, সাম্য ছাড়া স্বাধীনতার কথা কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যের বিষয় কল্পনা করা যায় না। একটি রাষ্ট্র যত বেশি সাম্যভিত্তিক হবে সেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। দেখো আমি একটু আগে আমরা একটা পড়ছিলাম না, ঝর্ণা বেগম। ঝর্ণা বেগমের ওখানে অর্থনৈতিক যে সাম্য, মানে তার যোগ্যতা আছে তাকে সমান সুযোগ দিচ্ছে না। তার অর্থনৈতিক যদি সুযোগ সুবিধাটা দিত, তার সাম্যটা যদি নিশ্চিত করা হতো, তাহলে তো এটা পরিপূরক সম্পর্ক হতো। ঠিক আছে না? তাহলে হচ্ছে সাম্য স্বাধীনতা উভয় গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সাম্যর যেমন দরকার হয়, ঠিক তেমনি স্বাধীনতার দরকার হয়। আবার এখানে বলছে যে স্বাধীনতার প্রয়োজন, উন্নয়ন ভোগ করা সম্ভব নয়। মানে এক কথা এখানে আমি যদি বলি সেটা হচ্ছে সমাজের উন্নয়ন, সমাজের কাজকর্ম সবকিছুর জন্য সাম্যর যেমন দরকার হবে, স্বাধীনতারও ঠিক তেমন দরকার হবে। মানে সাম্য ছাড়া স্বাধীনতার প্রয়োজন ভোগ করা সম্ভব নয়। কমেন্টে জানাও ভাইয়া, সাম্য ভেদাভেদ দূর করে আর স্বাধীনতা সুযোগ সুবিধা ভোগ করার অধিকার প্রদান করে। সাম্য হচ্ছে কি করছে, ঝর্ণা বেগম এবং রহিম সাহেবের মধ্যে ভেদাভেদ দূর করছে, যা তারা দুজনে সেম ভাবে কাজ করে, দুজনে 8 ঘন্টা কাজ করে 600 টাকা দুজনেই পাইলো। এবং স্বাধীনতা কি, তাদের স্বাধীনতা হচ্ছে তাদের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার, অর্থাৎ সেম সুযোগ সুবিধা পাচ্ছে, 600 টাকাও ঝর্ণা বেগম পাচ্ছে। তাহলে হচ্ছে এটা। ও বস্তুত রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া নাগরিক জীবন পূর্ণতা লাভ করতে পারে না। রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা ছাড়া নাগরিক জীবন পূর্ণতা লাভ করতে পারে না। তাই সাম্যের সুবিধাসমূহ সবাই মিলে সমানভাবে ভোগ করতে হলে স্বাধীনতার প্রয়োজন হয়। ভাইয়া পুরা আমি আলোচনা করছি, সরি সরি, পুরা বিষয়গুলো আলোচনা করছি। আমার আশা করি তুমি এখানে তো না বোঝার কিছু নেই, না বোঝার কিছু নেই। নেক্সট স্লাইড। ও এমসিকিউ। আইন কি ভাইয়া? আইন কি চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছে। আমি এমসিকিউ একটা ক্লাস নিয়েছিলাম, তোমরা আশা করি ওটাতে বুঝছিলে। আইন কি? আইন করছে, আইন হচ্ছে, আইন কি বিধি, প্রথা, নিয়ম, প্রচলিত ধারণা, বিশ্বাস, নাকি রাষ্ট্র প্রদত্ত? আইনরা বলছে যে রাষ্ট্র প্রদত্ত সেই সকল বিধিনীতি যা সুনির্দিষ্ট বিধির বিরুদ্ধে যা জনগণ মানতে বাধ্য থাকে। আইন হচ্ছে ভাইয়া রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান। পরের স্লাইডে যাই। নিচের কোনটি আইনের বৈশিষ্ট্য? আইনের বৈশিষ্ট্যগুলো পড়ছিলেন, আইন কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা কি, এখানে একটা বলছে ব্যক্তিগত, দলীয়, সার্বজনীন নাকি বিশেষ সম্প্রদায়। আইন হচ্ছে সর্বজনীন। পরের স্লাইডে যাই ভাইয়া। চট্টগ্রাম বোর্ড 20 আসছে। কোন সংস্থা আইন প্রণয়ন করে? সিলেট বোর্ড 20 সালে। কোন সংস্থা? সমাজ, জাতিসংঘ, পরিবার, রাষ্ট্র? হ্যাঁ, আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নিয়ম কানুন, রাষ্ট্র হচ্ছে আইন প্রণয়ন করে। পরের স্লাইডে সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? সকল বোর্ড 16 সালে আসছে, এই জন্য আইনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রশ্ন 2, 3, 4, 5। আচ্ছা ভাই আমি এদিকে দাঁড়াই, কারণ
আমার এদিকে দাঁড়িয়েছি কারণ হচ্ছে এই লেখাগুলো একটু ছোট, হয়তো তোমার দেখতে সমস্যা হচ্ছে। আইনকে কয় ভাগে ভাগ করে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? আমরা আলোচনা করছি না আইনকে 4 ভাগে ভাগ করা যায়। ভাইয়া ব্যাখ্যা কি? আর তোমরা হয়তো মনে করছো ভাইয়া ব্যাখ্যা দিচ্ছেন না। তুমি প্রথমের দিকে দেখো আইনের, যখন আমি টপিকটা পড়ি, যখন আইনের ওখানে একদম ডিটেলস ব্যাখ্যা দিয়েছি, মানে এবার যদি বলি তাহলে হচ্ছে 4-5 বার বলা হবে না। তুমি পড়ে দেখবা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে আইন, কি আইন? ফৌজদারি, সাংবিধানিক, প্রশাসনিক, বেসরকারি। ভাইয়া ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ভাইয়া ব্যক্তির সাথে রাষ্ট্রের হলে ওটা আন্তর্জাতিক, কিন্তু ব্যক্তি ব্যক্তি কানেকশন কি? ব্যক্তি ব্যক্তি কানেকশন হচ্ছে বেসরকারি আইন। মানে ব্যক্তি ব্যক্তি আমার আর তোমার মধ্যে কানেকশন আপু, তোমাদের মধ্যে কানেকশন মানে নিজেদের মধ্যে যেটি আইন সেটি হচ্ছে বেসরকারি আইন। চুক্তিপত্র দলিল, চুক্তিপত্র দলিল কোন ধরনের আইন? জাতীয়, আন্তর্জাতিক? আন্তর্জাতিক তো হবেই না, কারণ আন্তর্জাতিক একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সম্পর্ক। জাতীয়, সরকারি নাকি বেসরকারি, কোনটি? এটি হচ্ছে বেসরকারি আইন। পরের স্লাইডে যাই ভাইয়া। ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত কোন আইনের? মানে ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করবে, মানে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে চলাফেরা করবে, কোন আইন? ফৌজদারি, প্রশাসনিক, ব্যক্তিগত, দেওয়ানি, কোনটি? ফৌজদারি আইন। পরের স্লাইডে, এক দেশের সাথে অন্য দেশের পারস্পরিক সম্পর্ক। এই যে ভাইয়া আলোচনা করছি আমরা একটি দেশের, বাংলাদেশ মায়ানমারের যে নদী চুক্তি, ভারত বাংলাদেশের সীমানা চুক্তি, এটি কোন ধরনের আইন? এটি আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন। ভাইয়া আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি হয়? এই যে ঢাকা বোর্ড 19-এ আসছে, আগেরটা কই আসছে? আগেরটা সিলেট বোর্ড 23-এ আসছিল। আন্তর্জাতিক এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক বোঝায়। তাহলে ভাইয়া একটু আগে আমরা বলছি না যে একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের যে সম্পর্ক, সেই রাষ্ট্রের ভিত্তিতে যে আইন হয় এটি হচ্ছে আন্তর্জাতিক আইন। পরের স্লাইডে যাই। আইনের উৎস কয়টি? ভাই এটা রাজশাহী বোর্ড 24 এবং কুমিল্লা বোর্ড 23 এইটা আসছে। আইনের উৎস কয়টি? আইনের উৎস কয়টি ভাইয়া? আইনের উৎস 6টি। ওই যে আইনের 6টা উৎস পড়ছিলাম না, আইনবিদদের গল্প, প্রথা, তারপরে হচ্ছে আইনসভা, এরপরে কি কি পড়ছিলাম ভাইয়া? কয়েকটা স্লাইড পিছনে গেলেই কিন্তু পাবা, ওই যে ওগুলো পড়ছিলাম যে সাম্যের দৃষ্টিতে আইন, ওই আইন এবং স্বাধীনতার পরিপূরকে আমরা ওগুলো পাইছিলাম যে আইনসভার শুধুমাত্র কি আইনসভাই একমাত্র সমাধান কিনা। ধর্ম, ধর্ম কিন্তু আইনসভার হচ্ছে মানে আইনের একটা উৎসের মধ্যে। প্রশ্ন আসছে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আন্তর্জাতিক আইন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়টা বোর্ডে আসছে ভাইয়া? ময়মনসিংহ বোর্ড 20-এ আসছে। আচ্ছা ময়মনসিংহ বোর্ড 20-এ আসছে, চট্টগ্রাম বরিশাল বোর্ড 24, সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড 25 আসছে। আন্তর্জাতিক আইন হচ্ছে একটি রাষ্ট্রের সাথে মানে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষায় যে আইন সেটা আন্তর্জাতিক আইন। এইবার সহ 5-6 বার আলোচনা করলাম। আন্তর্জাতিক আইনটা তুমি ক্লিয়ার বুঝছো? আইন কাকে বলে? আইন হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেই সকল নিয়ম নীতি, সুনির্দিষ্ট নিয়ম নীতি, অনুমোদিত রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। কয়টা বোর্ডে আসছে ভাইয়া? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 20, কুমিল্লা বোর্ড এবং সিলেট বোর্ড 24। রাজশাহী বোর্ড 20, কুমিল্লা এবং সিলেট বোর্ড 24। সাম্য কি? সাম্য কত সালে আসছে ভাইয়া? যশোর বোর্ড 20 সালে আসছে এটা। সাম্য বলতে সমাজের যোগ্য অনুযায়ী সবার অধিকার বোঝায়। সাম্য জিনিসটা কি ভাইয়া? যোগ্যতা অনুযায়ী সবার অধিকার। এটা আমি কয়েকবার আলোচনা করছি ভাইয়া। দেখো ভাইয়া শুধু পড়াচ্ছে, আপু এ বাবা, বাবারা তোমরা দেখো যে ভাইয়া শুধু পড়াচ্ছে, তুমি যদি না পড়ো তাহলে কিন্তু ভাইয়ার এই পড়ানোটা সার্থক হবে না। তোমার বাবা মা অনেক কষ্ট করতেছে তোমাদের জন্য, বাবা মারা অনেক বেশি কষ্ট করে। এই যে আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, বাসায় যখন যাই তখন বাবা মা কি খুশি ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এইটাই তো তাদের কাছে হচ্ছে বিশাল গর্বের জায়গা। এই কয়েকটা দিন ভাইয়া জাস্ট একটু ট্রাই করো, নিজের সাথে নিজের প্রতিজ্ঞা করো আমি আর 40-50-60 দিন আছে পরীক্ষার, শুধু পড়বো। ভাইয়া দেখো তুমি একবার জিপিএ 5 পেলে না, তোমার বাবা মায়ের যে চোখের পানিটা, একটা আনন্দের চোখের পানি, এটা ওই দিনে দেখতে পারবো। এটার জন্য পড়তে হবে ভাইয়া। অধিকার কাকে বলে? অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ পায়। দিনাজপুর 24 আসছে। অধিকার হলো রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ পায়। পরবর্তী স্লাইডে যাই। এরিস্টটলের মতো আইন কি? ভাই আমি প্রথম ক্লাসে প্রথম প্যারা এটা দাগাই দিছে যে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবে। চলে আসছে না ভাইয়া? ময়মনসিংহ বোর্ড 24 আসছে কি? সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন।
কার মতে? এরিস্টটলের মতে। আইন স্বাধীনতার সংজ্ঞা কি? অন্যের কাজে হস্তক্ষেপ না করে। ঢাকা বোর্ড 24 কি কি পড়াইছিলাম যে তুমি গান বাজনা বাজাচ্ছ, ঠিক আছে ভাই, তুমি গান বাজনা শুনতে পারো, তুমি 31st নাইটে গান বাজনা শুনতে পারো, কিন্তু কোনোভাবে এটা অন্যের কাজে যেন হস্তক্ষেপ না হয়, কোনোভাবেই অন্যের কাজে যেন এটা হস্তক্ষেপ না হয়। পরের স্লাইডে যাই। সাম্যের অর্থ কি? সমান। যশোর বোর্ড 25 আসছে। সাম্য অর্থ কি? সমান। অর্থনৈতিক সাম্য কি ভাইয়া? ওই যে বললাম না, ঝর্ণা বেগমের রহিমা বেগম হচ্ছে তোমার কাজ করে, রহিমা বেগম 20,000 টাকার একটা স্যালারিতে পড়াইছিলাম না, 20,000 টাকা বেতনে। অর্থনৈতিক সাম্য হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ পাওয়া এবং ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, যেটা সেটাই হচ্ছে পাওয়ার যে সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। ওই 20,000 টাকা স্যালারির জন্য কারো মামা খালু নাই, অন্যের মামা খালু আছে, কিন্তু না, যার যোগ্যতা আছে সেই ওই 20,000 টাকা স্যালারিতে চাকরি পাবে। পরের স্লাইডে যাই ভাইয়া। আইন স্বাধীনতার শর্ত সাপেক্ষে উইলবির মত। আমি একটা পড়েছিলাম না ভাইয়া, ময়মনসিংহ বোর্ডে 20 আসছে। ভাইয়া উক্তি থেকে মাস্ট প্রশ্ন আসবে, উক্তি থেকে মাস্ট প্রশ্ন আসবে একটা। এমসিকিউ আসতে পারে বা এটি রিটেনও আসতে পারে। তো আইন ও স্বাধীনতার সম্পর্ক সম্পর্কে উইলবির মত হচ্ছে আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়। আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়, এটি কার উক্তি? উইলবির। আমি বলি আবার, উক্তি থেকে মাস্ট আসবে, চলে আসবে ভাইয়া, চলে আসবে। বেসরকারি আইন কি? ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার্থে আইন, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার্থে যে আইন, সেটি হচ্ছে বেসরকারি আইন। আমরা পড়ছিলাম না, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক হওয়ার জন্য যে আইন প্রণয়ন করে, বেসরকারি আইন। ঢাকা বোর্ড 20 সালে আসছে। পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার আমরা অনুধাবনমূলক প্রশ্ন আসছি। আইনের শাসন বলতে কি বোঝো? কয়টা বোর্ডে আসছে ভাইয়া? 3টা বোর্ডে। বরিশাল বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 25, ঢাকা বোর্ড 25, 3টা বোর্ডে কিন্তু প্রশ্ন আসছে। আইনের শাসন কি ভাইয়া? আইনের দৃষ্টিতে আসলে সবাই সমান। আমরা এটা বারবার আলোচনা করছি একটু আগে। আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কে মন্ত্রীর ছেলে, কে কৃষকের সন্তান, মানে হচ্ছে নিম্ন শ্রেণী কিন্তু চতুর্থ শ্রেণী বা কেউ প্রথম শ্রেণী, সবাই আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সকল সুযোগ সুবিধা সবাই সমানভাবে লাভ করবে। আইনের শাসন বলতে বোঝায় কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের দৃষ্টিতে সমান। আইনের দিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগই হলো আইনের শাসন। এর অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই আইনের সমান আশ্রয় লাভ করবে। যখন সমাজে এই সাম্য অধিকার পতিত হয়, তখন প্রকৃত অর্থে আইনের শাসন সুপতিত বলা হয়ে থাকে। আইনকে সর্বজনীন বলা হয় কেন? আইনকে সর্বজনীন বলা হয় কেন? রাজশাহী বোর্ড 25 আসছে। আইনকে সর্বজনীন বলা হয় কেন? আইনের বিধান কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য তৈরি হয় না বলে একে সর্বজনীন বলা হয়। আমি একটু আগে কি বলছিলাম ভাইয়া, যে কৃষকের সন্তান তার ক্ষেত্রেও যে আইন, একজন মুচির ক্ষেত্রে যে আইন, একজন মন্ত্রীর ক্ষেত্রে আইন, মানে আইনের ক্ষেত্রে কারো প্রতি বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির ক্ষেত্রে পরিলক্ষিত হয় না, সবার দৃষ্টিতে আইন সমান, সেটাই হচ্ছে আইনের সর্বজনীন। আইন মূলত মানুষ এবং আইন মূলত মানুষের সামগ্রিক মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আইন কি? মানুষের সামগ্রিক মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। এটি এমন একটি সুনির্দিষ্ট নিয়ম নীতি যা প্রতিটা স্তরের মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যেহেতু আইনের ওপর সমানভাবে বর্তায় এবং কারো প্রতি পক্ষপাতিত্ব করে না। আচ্ছা, আমি যদি আবার সিম্পলি বোঝাই তাহলে হচ্ছে কি ভাইয়া, একটা আইন থাকবে, সবার জন্য আইনটা সমান, কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় না এবং সকলেই আইন মেনে চলবে এবং সমান সুযোগ সুবিধা লাভ করবে, সেটি হচ্ছে আইনের সর্বজনীন, মানে এটি সর্বজনীন। পরের প্রশ্ন যাই ভাইয়া, আন্তর্জাতিক আইন কি? আইনের শাসন সাম্য প্রতিষ্ঠা করা যায়। আন্তর্জাতিক আইন কি ভাইয়া? কুমিল্লা বোর্ড 25, ঢাকা বোর্ড 24। এর আগে বিস্তর আলোচনা করছি, বিস্তর। এইটা ভাইয়া আসছে, এটা এমসিকিউতে আসছে, তোমার গ নাম্বারে আসছে, এইটা খ নাম্বারে আসছে, ক নাম্বারে আসছে ভাইয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট আসবে, এবারও মাস্ট আসবে রে ভাইয়া। এইটা এইটা আমি পড়ছি অলরেডি ভাইয়া, কতবার বুঝাবো, এটা বুঝাইছি রে ভাইয়া। আইনের শাসন ছাড়া সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। সিলেট বোর্ড 25 আসছে। আচ্ছা, আইনের শাসন না থাকলে কি সেখানে সাম্য থাকবে তোমার মনে হয়? আমি কি বলছিলাম যে আচ্ছা, রহিমা বেগম ওই যে 8 ঘন্টায় কাজ করে, কিন্তু তাকে হচ্ছে 400 টাকা দিচ্ছে, কিন্তু রহিম মিয়াও 8 ঘন্টা কাজ করে, সেম কাজ করে, তাকে 600 দিচ্ছে কেন? কারণ ওখানে আইনের শাসন নাই। রহিম মিয়ার ক্ষেত্রে পুরুষতান্ত্রিকতা সমাজ, নারীতান্ত্রিকদের সুযোগ সুবিধা দিচ্ছে না। এটি হচ্ছে ভাইয়া তোমার, যদি এখানে আইনের শাসন না থাকে বা অর্থনৈতিক স্বাধীনতা না থাকে, তাহলে সেখানে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যাবে না। আইনের শাসন বলতে আইনের দৃষ্টিতে সমান সমান সুযোগ সুবিধা বোঝায়, যা ছাড়া সাম্য প্রতিষ্ঠা অসম্ভব। আইনের দৃষ্টিতে ধনী
ধনী দারিদ্র সবল দুর্বল শেষে সবাই সমান আইনি সুবিধা পায়। আইনের দৃষ্টিতে কি হয়, সবাই সমান সুবিধা পায়। যোগ্যতা অনুযায়ী সমান সমান মর্যাদা লাভ করা যা কেবল তখনই সম্ভব যখন সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকে। বস্তুত আইনের শাসন সমাজে একটি এই সুষ্ঠু ভারসাম্য বজায় রাখে যা সাম্য প্রতিষ্ঠার মূল ভিত্তি। পরের স্লাইডে যাই ভাইয়া। জনগণ কেন আইন মান্য করে ব্যাখ্যা করো। আইনকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয় কেন? ভাইয়া জনগণ কেন আইন মান্য করে এটা ব্যাখ্যা করো তো। এটা পড়িয়েছিলাম মনে হয়, জনগণ কেন আইন মান্য করে। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে শৃঙ্খলা ও জনকল্যাণ বজায় রাখার জন্য জনগণ মানে উদ্দেশ্যে মানুষ আইন মান্য করে। মানে হবস বা জন এরকম একটা উক্তি দিলে তোমার তখন ফুল মার্কস দেবে। হবস বা জন অনের মতে দার্শনিকরা মনে করেন মানুষ শান্তির ভয়ে আইন মেনে চলে, তবে আধুনিক চিন্তাবিদদের মতে মানুষ মূলত নিজেদের অধিকার রক্ষা ও সমাজ জীবনের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করার স্বার্থে আইন মেনে চলে। ক্লিয়ার কিনা ভাই বলো। আইনকে স্বাধীনতা রক্ষা কবচ বলা কেন একটু বললাম, একটু আগে আলোচনা করলাম। সিলেট বোর্ড 24-এ আসছে, সিলেট বোর্ড 24-এ আসছে, এটা তো আলোচনা করলাম। আইন আছে বলে স্বাধীনতা, এটা যেমন আইন স্বাধীনতা রক্ষক হিসেবে কাজ করে বিধায় আইনকে স্বাধীনতা রক্ষা কবচ বলা হয়। ডিটেলস দেওয়া আছে। আইনে বিদ্যমান থাকার কারণে প্রতিটি নাগরিক তার বাঁচার অধিকার পায়, চলাফেরার অধিকার পায়, রাজনৈতিক অধিকার পায়, ভোট প্রদানের অধিকার, যেটা প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতিতে। রাজনৈতিক অধিকার কোনটা? রাজনৈতিক সেটা হচ্ছে যে তোমার, আচ্ছা রাজনৈতিক স্বাধীনতার বিষয় সেটা নিই, সেটা হচ্ছে নির্বাচনে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছো, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছো, তোমার ভোট প্রদানে কেউ বাধা সৃষ্টি করছে না। এই জন্য মূলত আইনকে স্বাধীনতা আসলে রক্ষা কবচ বলা হয়। লেখা আছে ভাই, ডিটেলস সব লেখা আছে। ও অলরেডি শেষ হয়ে গেছে তোমাদের। এই অধ্যায়টা একটু তুলনামূলক অন্যান্য অধ্যায়ের থেকে ছোট। আমরা ইতিমধ্যে তোমাকে ওয়ান শট ক্লাসে আলোচনা করলাম যে বিষয়গুলো, এই টপিকগুলো। তো আশা করতেছি আমাদের সাথে তোমাদের জার্নিটা খুব সুন্দর হবে। তোমরা নিয়মিত পড়াশোনা করবা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমাদের যত সমস্যা আছে সব কিছু, কোনো কিছু জানার থাকলে আমাদের যে কমেন্ট সেকশন, ওই কমেন্ট সেকশনে তুমি জানাতে পারবে। ক্লাসটা কেমন লেগেছে এটা নিয়ে তোমাদের মতামত জানাবে। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের আমাদের যে চ্যানেল, সহায়কের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ লিঙ্ক, এগুলো দেওয়া আছে। তুমি ওখানে ক্লিক করে জয়েন করতে পারবা, এবং পিডিএফটা ওখানে দেওয়া হবে, ওখান থেকে তুমি সংগ্রহ করতে পারবা। এবং ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়ে সবার আগে যদি ক্লাসের নোটিফিকেশন পেতে চাও, অবশ্যই আমাদের বেল আইকনটি চাপ দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। একই সাথে আমাদের ক্লাসটা লাইক শেয়ার দিয়ে রাখবে। এবং তোমাদের সাথে আমরা সহায়ক স্কুল এবং ব্ল্যাকবোর্ড এডু তোমার পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। ইনশাল্লাহ তোমরা ভালো করে পড়াশোনা করো, রমাদান মাস পড়াশোনা করো, আল্লাহর কাছে বা তোমার সৃষ্টিকর্তার কাছে হচ্ছে তুমি দোয়া করো যাতে একটা ভালো রেজাল্ট আনতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।